আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। বাংলাদেশে প্লেন ক্র্যাশ হলো। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে ঢুকে গেল প্লেন। বহু নিহত, যারা স্কুল পড়ুয়া বাচ্চা। এখন এই ঘটনা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন যে ঘটনাটি নিছক প্লেনের যান্ত্রিক ত্রুটির কারণে হলো নাকি ইচ্ছাকৃতভাবে ঘটানো হলো। এখন এই বছরে শুধু এই ঘটনাটি না, ভারতের আহমেদাবাদে মাত্র কিছুদিন আগেই একটি বীভৎস ঘটনা ঘটেছে। সেখানেও একটি প্লেন যেটা ছিল যাত্রীবাহী, সেটাও সোজা একটি কলেজের ক্যাম্পাসের মধ্যে ঢুকে পড়ে এবং 250 জনের উপর নিহত হয়েছে। আমি বলেছিলাম এখন তারা এক একটা প্যাটার্নে ঘটনাগুলো ঘটাচ্ছে, যেটা খুবই উইয়ার্ড। প্যাটার্নে হুবহু মিল খুঁজে পাবেন। এই দুটি ঘটনাতেও দেখাবো সেই প্যাটার্ন, তারপরে আপনারাই ডিসাইড করবেন। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 171, যেটা আমেরিকান কোম্পানি বোয়িংয়ের প্লেন, বোয়িং 787, এই ড্রিমলাইনার, যেটা টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই মাটিতে নেমে আসে এবং ধ্বংস হয়। কারণটা এক্ষুনি আসছে। এদিকে বাংলাদেশের প্লেন FT-7 ফাইটার জেটও টেক অফ করার পর মাত্র কিছু সময়ের মধ্যেই মাটিতে নেমে এসে ধাক্কা মারে। এখন ভারতের ঘটনাটির ক্ষেত্রে আমেরিকান কোম্পানি বোয়িংকে দোষ দেওয়া শুরু হয় ঘটনাটি ঘটার পর থেকে, কারণ বোয়িংয়ের অলরেডি অনেক দোষ ত্রুটি আছে। এর আগেও এরকম ঘটনা ঘটেছে। একজন বোয়িংয়ের এমপ্লয়ি জন বার্নেট, যিনি বোয়িং কোম্পানিতে 30 বছর চাকরি করেছেন কোয়ালিটি ম্যানেজার হিসেবে, ঘটনাটি ঘটার ইমিডিয়েট পরেই মিডিয়াতে প্রচার হতে থাকে বোয়িংয়ের এই প্রাক্তন এমপ্লয়ির 2019-এর একটি বক্তব্য। এনাকে বোয়িং হুইসেল ব্লোয়ারও বলা হচ্ছে। ইনি বলেছিলেন ব্যাপক কাজের প্রেসারে বোয়িংয়ের কর্মীরা নিম্নমানের পার্টস লাগিয়ে দিচ্ছেন ডিলে হওয়াকে এড়াতে, মানে বোয়িংয়ের এয়ারক্রাফটগুলো আনসেফ। এখন বাংলাদেশের ফাইটার জেটটা চায়নার তৈরি করা, যার উপরেও সিমিলার সব অভিযোগ আছে ফল্টি এয়ারক্রাফট তৈরি করার, যাতে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। অনেক অ্যাক্সিডেন্টের হিস্ট্রিও আছে এটার। এর মধ্যে 2012-তে এটার একটি প্লেন চীনের একটি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে ঢুকে পড়েছিল এবং ওই বিল্ডিংয়ে বসবাসকারী কয়েকজন মারা যায়। তাহলে প্যাটার্ন হচ্ছে একটাই আমেরিকান কোম্পানি দোষী আর একটা ঘটনায় চীনের কোম্পানি দোষী। এবার আসুন রিসেন্ট রিপোর্ট যে পাবলিশ করা হয়েছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 171-এর ক্র্যাশের কারণ উল্লেখ করে, যে এয়ার ইন্ডিয়া বর্তমানে টাটা কোম্পানির, সেই রিপোর্ট অনুযায়ী টেক অফের 40 সেকেন্ড পরেই দুটি ফুয়েল কন্ট্রোল সুইচ রান থেকে কাট অফে নেমে গিয়েছিল। সুইচ দুটো অফ করে দেওয়া হয়, যার ফলে ইঞ্জিন শাটডাউন হয়ে যায়। এই সময় ককপিটের দুই পাইলটের মধ্যে কি কনভারসেশন হয়েছিল সেটা ককপিটের সাউন্ড রেকর্ডিং থেকে পাওয়া যায়। একজন বলেন, কেন তুমি কাট অফ করলে? তখন অপরজন সেটা ডিনাই করে। সে বলে, আমি করিনি। খুবই স্ট্রেঞ্জ, খুবই অদ্ভুত। এর কিছু সেকেন্ড পরেই কাট অফ থেকে রান পজিশনে করে দেওয়া হয়। কে এই রকম সুইচ দুটো নিয়ে অফ অন করলো? এত সেন্সিটিভ সুইচ, যেটা সবসময় কড়া নিরাপত্তার মধ্যে থাকে, যেটার উপর প্লেনের যাত্রীদের নিরাপত্তা নির্ভর করে, জীবন নির্ভর করে। রিপোর্ট থেকে পরিষ্কার যে এই ম্যানুয়াল সুইচ কেউ ম্যানিপুলেট করেছে, আর যে কারণেই এই বিপর্যয়। সুইচ কেন কাট অফে চলে গেল এটা নিয়েও নানা রকম থিওরি আনা হচ্ছে এবং দোষ ঢাকার চেষ্টা করা হচ্ছে। আবার বাংলাদেশের অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে সেখানেও বিভিন্ন রকম অসঙ্গতি আসছে। মেন স্ট্রিম মিডিয়া প্রথম থেকেই দাবি করে আসছে যে পাইলট মারা গেছে এবং সে বাচ্চাদের বাঁচানোর জন্যে মানবতার খাতিরে ইজেক্ট করেনি, ঘটনাস্থলেই সে মারা গেছে। সে নাকি আপ্রাণ চেষ্টা করেছিল প্লেনটিকে ফাঁকা জায়গায় নিয়ে যেতে, কিন্তু সক্ষম হয়নি। তবে অনেক প্রত্যক্ষদর্শী এটা সম্পূর্ণ ভিন্ন কথা বলছেন। তারা বলছেন ওই পাইলট সেফলি ল্যান্ড করেছিল এবং সে প্রায় সুস্থ ছিল। তাহলে সে কিভাবে মারা গেল এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগছে। 1:06-এর দিকে যখন নাকি বিমানটা ওই দিকে আগুন লেগে পরে এদিকে আসতেছে, তখন প্যারাশুটের মাধ্যমে স্কোয়াড লিডার যখন উড়ে গেছে, তখন আমরা মানে নামাজে আরাম এই অবস্থায় দেখতেছি আগুন লাগছে বিমানটা। তখন আইসা প্যারাশুটটা এই গাছের মধ্যে আটকে গেছিল। পরে স্কোয়াড লিডার যে একটা রুমের মধ্যে পড়ছিল এটা কেউ জানতো না, মানে ওই রুমটা ছিল বদ্ধ, তালা মারা। 1.5 ঘন্টা পরে আমরা সবাই দেখছি যে বেলুনটা গাছের মধ্যে একটা ঝুলতেছে। তখন আমরা ভাবলাম যে বেলুন এখানে কেন রয়েছে, আমরা ভাবছি যে ওইখানেই স্কোয়াড লিডার মারা গেছে। তখন স্কোয়াড লিডার যখন ওইখানে মারা গেছে মনে করছি, তখন তো এদিকে আর আমরা এতই প্যারাসাদ নিয়ে নেই, আমরা ওইদিকে নিয়ে ব্যস্ত, পানি টানি বালি টালি নিয়ে ওইদিকে আগুন নিবানোর অনেক চেষ্টা করতেছি। তখন অনেক 1.5 ঘন্টা মানে 1 ঘন্টা 20 মিনিট পরে আমরা যখন একটা ইঞ্জিনিয়ার দেখছে যে বেলিন, তারপরে একটা রুম তালাবদ্ধ আছিল, ওই রুমটা খুলছে। খোলার পরে উনি মানে একদম ডেটও না, আবার মানে মুমূর্ষ অবস্থায়। পরে হেলিকপ্টার দ্রুত আইসা ওনাকে নিয়ে গেছে, উদ্ধার করে নিয়ে গেছে। এরকম বলা হচ্ছে যে সে ল্যান্ড করার 3 ঘন্টা পরে মারা গিয়েছিল।
সবকিছুতেই একটা অসঙ্গতি কাজ করছে। বড় রহস্য লুকিয়ে আছে আসলেই কি ঘটেছিল সেটা নিয়ে। এরপর দুটি ঘটনাতেই প্লেন কলেজ ক্যাম্পাসের মধ্যে ঢুকেছে। ভারতের ক্ষেত্রে প্লেনটি ঢুকেছিল বিজে মেডিকেল কলেজের ক্যাম্পাসের ভিতর, আর বাংলাদেশের ক্ষেত্রে ঢুকেছে মাইলস্টোন কলেজের ক্যাম্পাসের ভিতর। আহমেদাবাদের ক্র্যাশটিতে গ্রাউন্ড ক্যাজুয়ালিটি দেখানো হচ্ছে 19 জন, অর্থাৎ যারা প্লেনে ছিল না এরকম 19 জন মারা গেছে। এবার দেখুন বাংলাদেশের ঘটনাটির ক্ষেত্রেও প্রথমে গ্রাউন্ড ক্যাজুয়ালিটিস দেখানো হচ্ছিল ঠিক 19 জন। বেশ কিছু সময় ধরে এই নাম্বারটিকেই মিডিয়াতে ইউজ করা হচ্ছিল, যদিও পরে ধীরে ধীরে নাম্বারটি চেঞ্জ করা হয়। অনেক প্রত্যক্ষদর্শীদের মতে আরও অনেকজন মারা গেছে, কিন্তু মৃতের সংখ্যা অনেক কমিয়ে দেখানো হচ্ছে। ঘটনাস্থলে যাওয়া একজন প্রত্যক্ষদর্শীর মতে 2-3টি ক্লাসরুমের ভিতরে থাকা একজন স্টুডেন্টও বেঁচে নেই, সবাই মারা গিয়েছে। তাহলে কি করে নাম্বার এত কম হয়? ভারতে ঘটা ঘটনাটির জন্য বলা হচ্ছে এটি হিস্ট্রির সবচেয়ে ভয়াবহ প্লেন দুর্ঘটনা। আবার বাংলাদেশের ঘটনাটির ক্ষেত্রেও বলা হচ্ছে এটি বাংলাদেশের হিস্ট্রিতে সবচেয়ে ভয়াবহ প্লেন দুর্ঘটনা। কিভাবে প্যাটার্নে এত মিল, যেন ভারতের ঘটনাটিরই ইকো হচ্ছে। এর থেকে একটা আন্দাজ পাবেন যে এসবের পিছনে এমন কেউ থাকতে পারে যারা এই দুটি ঘটনাতেই ইনভলভ আছে। তারাই অ্যাকচুয়ালি একই প্যাটার্ন ফলো করে এই ঘটনাগুলো এক্সিকিউট করছে। বাংলাদেশে তার আগের দিন ইউএনের মানবাধিকার কমিশনের কার্যক্রম চালু হলো আনুষ্ঠানিকভাবে। এই স্যাটানিক কার্যকলাপ শুরু করার ট্রিবিউট দেওয়া হলো এইভাবে। আজ পর্যন্ত যে যে দেশে এই মানবাধিকার কমিশন বসেছে সেখানেই শুধু রক্তপাত ঘটেছে, শুধুই গণ্ডগোল লেগেছে। মানবাধিকার দেওয়া তো দূরের কথা, শুধু সেখানে মানুষের অধিকার লঙ্ঘিতই হয়েছে, আর এটা ইতিহাস থেকে প্রমাণিত। 21শে জুলাই মাইলস্টোন ট্র্যাজেডির যে ভয়াবহ ঘটনা এবং পরিণতি, সেটি আমি অনেকটা কাছ থেকে দেখেছি এবং ঘটনার কিছুক্ষণের মধ্যেই আমি সেই স্পটে পৌঁছাই। কোনো স্টুডেন্টরা আমাদেরকে জানিয়েছে যে আমি এমন ক্লাস দেখেছি 2-3টি ক্লাসরুম, যেই ক্লাসরুমের মধ্যে একজনও বেঁচে নেই, তারা সবাই নিহত হয়েছেন।